ঢাকা ১৭ আসনেও নির্বাচন করবেন তারেক রহমান। মনোনয়নপত্র সংগ্রহ। দেশকে অস্থির করে ভোট বানচালে অপচেষ্টা দেখছেন মির্জা ফখরুল। বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে, তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে। এনসিপি ও এলডিপিকে নিয়ে 10 দলীয় জোট জামায়াতের। আধিপত্যবাদী শক্তি থেকে বাঁচতেই সিদ্ধান্ত, জানালেন নাহিদ। যোগ না দেওয়ার ঘোষণা সাবেক উপদেষ্টা মাহফুজের। 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম, তার সাথে আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, এলডিপি এবং এনসিপি। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচন ঘিরে উৎসবমুখর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। জেলায় জেলায় মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার তোড়জোড়। ব্যস্ত প্রার্থীরা, সমর্থকদের উচ্ছ্বাস। নির্বাচন করতে চাইলে আগে হাদি হত্যার বিচার দাবি ইনকিলাব মঞ্চের। শাহবাগ সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ। এ সরকারের আমলেই ন্যায় বিচারের প্রতিশ্রুতি। ভারতের সংখ্যালঘুদের ওপর সহিংসতায় ঢাকার উদ্বেগ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। বাংলাদেশ বিরোধী মতামত প্রতিষ্ঠার চেষ্টা দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বছরের প্রথম দিন প্রাথমিকের শতভাগ বই দিলেও মাধ্যমিক নিয়ে শঙ্কা। জানুয়ারির মাঝামাঝি পাওয়ার আশা শিক্ষা উপদেষ্টার। অব্যবস্থাপনা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং পৌষের শীতে নাজেহাল প্রাণ প্রকৃতি। দিনের আলোতেও দেখা নেই সূর্যের। বেশি বিপাকে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। আগামী 5 দিন আরও কমতে পারে তাপমাত্রা। বগুড়া 6-এর পাশাপাশি ঢাকা 17 আসনেও নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে তোলা হয়েছে ফর্ম। এদিকে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এআই এর অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে দলটি। দেশকে অস্থির করে ভোট বানচালে অপচেষ্টার বিষয়েও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। 17 বছরের নির্বাসিত জীবনের অবসানের পর ঢাকা 17 নম্বর আসনে নির্বাচনের মাঠে নামলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 থেকে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে ভাঙলেন দীর্ঘ 17 বছরের রাজনৈতিক স্তব্ধতা। রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে লড়বেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ঢাকা মহানগর গুলশান এলাকার ভোটার এবং জনসাধারণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 থেকে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে এই মুহূর্তে আমি তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা 17 আসন ছেড়ে ভোলা 1 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এদিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি। পরে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এআই এর অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থির করে কিছু লোক নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বহির্ভূত আইন করবে না বিএনপি। খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের দেয়া হবে ভাতা। আমরা আপনাদের সঙ্গে আছি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রথমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে
অফিস করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে কার্যালয়ে তাকে স্বাগত জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি দেশের নানা সমস্যা, সংকট আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঢাকার বাইরে সফর করবেন বলে এ সময় জানিয়েছেন দলটির নেতারা। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার ৩ দিনের মাথায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালে নির্বাচন সামনে রেখে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই দেশ ত্যাগ করেন তারেক রহমান। রোববার দুপুরে প্রথমবারের মতো কার্যালয়ে আসার পর তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। এ সময় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ভিড় করেন। এরপর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তার এই আগমন দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন নেতারা। ভার্চুয়ালি উপস্থিত থাকতে আর এখন কাছাকাছি পাচ্ছে, এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে। আমাদের নেতাকর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে। স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠকে দেশ এবং ঢাকা শহরের পরিকল্পনা নিয়ে কথা বলেন তারেক রহমান। নির্বাচন সামনে রেখে ঢাকার বাইরে সফর করবেন বলেও জানান আমির খুসরু। দূষিত ঢাকা এটা নিয়ে আলাপ হয়েছে এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে এবং এগুলো নিয়ে আমরা আগামী দিনে কি করতে পারি, কি করা যায়, এটাও কিছু কিছু আলাপ হয়েছে। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে। তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন জানান, নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে অফিস করবেন বলে জানান দলের নেতারা। প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত নেতাকর্মীরা। এখানে তার নিয়মিত অফিস করার কথা রয়েছে। যদি তিনি এখানে নিয়মিত অফিস করেন তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের পর্যবেক্ষণও এখান থেকেই করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, গুলশান, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি তার কাছে। শফিক, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমবারের মতো যে ভোটের লড়াইয়ে তারেক রহমান এবং একই সাথে তিনি কিন্তু দেশে এসেই অফিস করা থেকে শুরু করে তার নেতৃস্থানীয় যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বৈঠক করছেন। সামগ্রিকভাবে তার প্রস্তুতি এবং পুরো বিষয় নিয়ে যদি একটু বলতেন। রাব্বে, গত 25শে ডিসেম্বর প্রায় দীর্ঘ 17 বছরের যে নির্বাসন সেটি শেষে তিনি দেশে এসছেন এবং এসেই কিন্তু তিনি রাজনীতির মাঠে তার নিজস্ব কার্যাবলী দ্বারা দেশের মানুষের গ্রহণযোগ্যতা এবং একই সাথে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। তারই প্রেক্ষিতে কিন্তু তিনি প্রথমবারের মতো এবার আগামী জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন এবং ঢাকা 17 আসনেও তিনি লড়বেন বলেই আমরা নিশ্চিত হয়েছি। আমরা যদি দেখি যে তিনি কিন্তু এর আগে বগুড়া থেকে নির্বাচন করার একটি 6 ইলেকশন করার তার চিন্তাধারা ছিল, সেটিও আছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ঢাকা 17 এবং বগুড়া 6 দুই আসনেই তিনি লড়বেন এবং এটি কিন্তু তার জীবনে প্রথম আসলে ভোটে অংশ নেওয়া হবে বলেই আমরা জেনেছি। অন্যদিকে তিনি কিন্তু গুলশান কার্যালয়ে আজ অফিস করেছেন, কারণ তিনি যখন দেশ ছেড়ে যেতে বাধ্য হন তারপর থেকে কিন্তু বিএনপির চেয়ারপারসনের কার্যালয় হিসেবে এখন যেটি পরিচিত সেটির কার্যক্রম শুরু হয় এবং তিনি প্রথমবারের মতো সেই কার্যালয়ে গিয়ে ঢাকা শহর এবং বাংলাদেশ নিয়ে তার ভবিষ্যৎ যে ভাবনা আছে সেটি কিন্তু দলের নেতাকর্মীদের সাথে তিনি শেয়ার করেছেন। অন্যদিকে বিএনপি কিন্তু নির্বাচনীকালীন সময়ে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা যে ধরনের অপপ্রচার বর্তমানে শুরু হয়েছে সেটির বিরোধী একটা অবস্থান নিয়ে ইসিতে তারা গিয়েছিলেন এবং তিনি এটি ইসিকে কড়া বার্তা দিয়ে আসছে যেন এআই এর অপব্যবহারটা রোধ করা যায়। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির মহাসচিব তিনি আজকে কিন্তু বলেছেন যে দেশকে অস্থির করে নির্বাচন বানচালের চেষ্টা করছে কিছু লোক এবং তিনি এ ব্যাপারে সবাইকে সাবধান এবং সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন। সেক্ষেত্রে 300 আসন নিয়ে তাদের কাজ করার কথা, সমঝোতা তারপর জোটে যাওয়া, এগুলো নিয়ে কি তারা কতটুকু এগুলো?
এগুলো নিয়ে বিএনপির সাথে অন্যান্য যে শরিক দল, বিশেষ করে যারা যুগপৎ আন্দোলন ছিল, তাদের সাথে কিন্তু বিএনপি ইতিমধ্যে কাজ করছে। কিন্তু আজকের গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হচ্ছে এনসিপি এবং এলডিপিকে সঙ্গে নিয়ে জামাত তাদের জোট, যেটা বড় আবার জোট 8 থেকে তারা এখন 10টি আজ ঘোষণা দিয়েছে। এবং এই জোটে অংশগ্রহণ করার পিছনে এনসিপি নেতারা দাবি করছেন যে আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে নিজেদের উত্থানের জন্যই তারা জামাতের সাথে যুক্ত হয়েছেন। এ ব্যাপারে কিন্তু আমার একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে ফিরছি আবার আলোচনায়। কঠিন বাঁকে নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোট সম্প্রসারণ নিয়ে কদিন ধরেই চলছে আলোচনা। আনুষ্ঠানিকভাবে জানাতে রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে হাজির হন 8 দলের শীর্ষ নেতারা। সঙ্গে ছিলেন এলডিপি সভাপতি অলি আহমদ। নেতৃত্বে এলডিপি জল্পনা কল্পনার সমাপ্তি টেনে এনসিপি ও এলডিপিকে নিয়ে 10 দলীয় নির্বাচনী জোটের ঘোষণা দেন জামায়াত আমির। জানান আসন সমঝোতার ভিত্তিতে 300 আসনেই নির্বাচনে অংশ নেবেন জোটের একক প্রার্থীরা। তবে কোন দল কতটি আসন পাচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম, তার সাথে আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এলডিপি এবং এনসিপি। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। নির্বাচনের তারিখের হেরফের চান না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে সহ্য করা হবে না। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার তাগিদ দেন তিনি। এই নির্বাচনকে সুষ্ঠু করতে, গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হোক। আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এদিকে রাতে বাংলা মোটরে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আধিপত্যবাদী শক্তি থেকে বাঁচতে জামায়াতের সঙ্গে জোট করেছে এনসিপি। জামায়াত প্রশ্নে ভিন্ন মত জানিয়ে কিছু পদত্যাগ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান নাহিদ। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর আগে জামায়াতের সঙ্গে জোট ইস্যুতে ভিন্নমত প্রকাশ করে এনসিপিকে চিঠি দেন 30 নেতা। পদত্যাগের ঘোষণা দেন ডাক্তার তাসনিম জারা ও তাসনুবা জাবিন। এদিকে এনসিপিতে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি জানান, জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে দীর্ঘমেয়াদী অবস্থান ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে এই যে জামাত জোটে এনসিপি এবং তাদের দলে যে কয়েকজন যারা অলরেডি ভোটে দাঁড়িয়েও ছিলেন তাদের সরে দাঁড়ানো, সামগ্রিকভাবে কি কেমন পরিস্থিতি বা কি আসলে এখন সামনের দিনে তারা জোট নিয়ে ভাবছে? রাব্বি, রাজনীতির মাঠে কিন্তু গত কয়েকদিন যাবৎ বেশ আলোচনার একটি বিষয় ছিল যে এনসিপি এবং জামাতের জোটবদ্ধ হওয়া, যেটি কিন্তু আজ জাতীয় প্রেস ক্লাবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সংবাদ সম্মেলন করার মাধ্যমে প্রকাশ পেয়ে গেল। এবং তিনি যে বিষয়টি দাবি করছেন যে 5 দফা দাবিতে কিন্তু এর আগে 8টি দল ঐক্যবদ্ধভাবে তারা আন্দোলন করেছে এবং তারা একই সাথে নির্বাচনে যাওয়ার প্রস্তুতির মধ্যেও ছিল। এর মধ্যে সর্বশেষ এনসিপি এবং এলডিপি তারা কিন্তু যুক্ত হয়েছে এই জোটে। আমরা যদি একটি দেখি যে ডাক্তার শফিকুর রহমান আজ এই 10 দলীয় জোট ঘোষণাকালে একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে অতীতের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে তিনি সহ্য করবেন না এবং সেক্ষেত্রে কিন্তু এই 10 দলের শরিকদেরকে নিয়ে তিনি আন্দোলন করবেন এমনটাই জানিয়েছেন। এবং তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সে ব্যাপারে কিন্তু ইসি এবং বর্তমান সরকারকে কাজ করতে হবে। অন্যদিকে এই জোটে এনসিপি আসার পিছনে কি কারণ সে ব্যাপারটি কিন্তু আজ রাতে সংবাদ সম্মেলনে জানিয়েছে এনসিপি আহ্বায়ক। তিনি যে বিষয়টি বলেছেন যে আধিপত্যবাদী শক্তি কিন্তু এখনও বাংলাদেশে বিদ্যমান এবং এই শক্তি থেকে দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে একটি বৃহত্তর ঐক্যের প্রয়োজন ছিল। সেই ঐক্যের স্বার্থেই কিন্তু তারা এই 8 দলীয় যে জোট তাদের সাথে একীভূত হয়েছেন এবং একীভূত হওয়ার পিছনে আরেকটি যে বিষয় যে বলেছেন যে ঐক্যমত্য কমিশনের সংস্কারের যে প্রশ্নগুলো ছিল সেই সংস্কার প্রশ্নে কিন্তু জামাত এবং এনসিপি কাছাকাছি ছিল।
অন্যদিকে কিন্তু এনসিপি যেন জামায়াতে যোগ না দেয় এ ব্যাপারে কিন্তু দলটির অনেক নেতা এবং বিশেষ করে গণঅভ্যুত্থানের সাথে জড়িত সাবেক অনেক উপদেষ্টারাও কথা বলেছিলেন। সেক্ষেত্রে দল থেকে তাদের জন্য কোনো বার্তা বা কিছু কি দেওয়া হয়েছে? দল থেকে তাদের জন্য কোনো আলাদা বার্তা দেওয়া হয়নি, তবে তাদের এই অবস্থানকে একান্তই ব্যক্তিগত বলে উল্লেখ করেছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে তাদের পদত্যাগপত্র কি গ্রহণ করেছে? সে ব্যাপারেও এখনো কিছু দলটির পক্ষ থেকে জানানো হয়নি। শফিক, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। নির্বাচনে বড় দলগুলোর প্রস্তুতি, এনসিপি জামাত জোট, বিএনপির অবস্থান এবং তারেক রহমানের প্রথমবারের মতো চেয়ারপারসনের অফিস এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি। এদিকে জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন কাল। শেষ সময়ে জেলায় জেলায় মনোনয়নপত্র সংগ্রহ আর জমাদানে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভিড় করছেন জেলা নির্বাচন কার্যালয়ে। জাতীয় নির্বাচনে অংশ নিতে তোড়জোড় বিভিন্ন রাজনৈতিক দলে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর হওয়ায় জেলায় জেলায় প্রার্থীদের ব্যস্ততার তুঙ্গে। রোববার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন অফিসে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরউদ্দিন আহমেদ অপু। পরে শরীয়তপুর 3 আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। দিনভর নোয়াখালী 2 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, চট্টগ্রাম 5 আসনের জন্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নেত্রকোনা 1 আসনে দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, চাঁদপুর 3 আসনে প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, পটুয়াখালী 1 আসনে নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ফরিদপুর 3-এ চৌধুরী নায়াব ইউসুফ, নাটোর 2 আসনে কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কিশোরগঞ্জ 6 আসনে মোহাম্মদ শরীফুল আলম এবং রাজশাহী 1 আসনের জন্য শরীফুদ্দিন মনোনয়নপত্র জমা দেন। আমি বিশ্বাস করি বাংলাদেশে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্যই বেসিক্যালি লড়ছি। শুধু বিএনপি নয়, জামাতে ইসলামী, এনসিপি সহ অন্যান্য দলগুলো ভোটে অংশ নিতে বেশ সরব। দলে দলে ছুটে যান নির্বাচন কার্যালয়ে, দেন মনোনয়নপত্র জমা। কেউ কেউ আবার তোলেন মনোনয়নপত্র। বগুড়া 6 আসনে বাসদ মনোনীত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রার্থী আইনজীবী দিলরুবা নুরি মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ঝালকাঠি 2 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবি পার্টির সমন্বয়ক শেখ জামাল হোসেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে উত্তাল দেশ। টানা 3য় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। বিভাগীয় শহরেও পালিত হয়েছে অবস্থান কর্মসূচি। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, সরকার নির্বাচন করতে চাইলে হাদি হত্যার বিচার করতেই হবে। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে রোববার সকালে টানা 3য় দিনের মতো রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শহীদ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনস্রোত। বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। খুনি যদি ইন্ডিয়াতে থাকে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা আর এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে। দুপুর 2টোর দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হত্যা করে থামানো যাবে না ন্যায়ের লড়াই। সরকারের উদ্দেশ্যে বলেন, নির্বাচন করতে চাইলে বিচার নিশ্চিত করুন। সরকারও যদি থাকতে চান ইতিহাসের সবথেকে সুন্দর নির্বাচন যদি করতে চান, এই জনগণের মতামতকে প্রাধান্য দেন। এই জনগণকে অগ্রাহ্য করে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না। এদিন শাহবাগ ছাড়াও বিভাগীয় শহরেও অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে বিভিন্ন স্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভকারীরা বলেন, খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে লড়াই চলবে। নির্বাচনের আগে হাদির বিচার কোনো এক অদৃশ্য কারণে সরকার অপরাধীদেরকে গ্রেপ্তার করতেছে না। 1 মাসের ভিতরে হাদি হত্যার বিচার করতে হবে। পল্টনে গুলিবিদ্ধ হওয়ার 6 দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। এরপর থেকেই বিচারের দাবিতে রাজপথে তার সহযোদ্ধারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। মতো
আজকেও অবস্থান করেছেন ক্লাবের নির্বাচী নেতাকর্মীরা। তারা শাহবাগে 3 দিন যাবতীয় তাদের এই অবস্থান, তাদের দাবি ওসমান কে গ্রেপ্তার জানেন যে এই কর্মসূচি খুবই বেশি কিন্তু ছড়িয়ে পড়েছে। দুপুরে 2টা মূলত সারা বাংলাদেশে তাদের এই অবস্থান কর্মসূচি হবে। যদিও সেটা বলা হয়েছে যে বিভাগীয় বা বিভিন্ন মঞ্চ ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশের এই অবস্থান কর্মসূচি হবে, যদিও সেটি তারা বলছেন যে সরকার সন্তুষ্ট না এবং করেছে তারা যেন ভারতের দুজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে আমরা সরাসরি সংযুক্ত ছিলাম, তবে যান্ত্রিক ত্রুটিতে আমরা আমাদের সহকর্মীর যে সাউন্ড সেটি সঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না, এজন্য দুঃখ প্রকাশ করছি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, হাদি হত্যা তদন্ত শেষ পর্যায়ে শীঘ্রই জড়িতদের নাম প্রকাশ করা হবে। 7 থেকে 10 দিনের মধ্যেই মামলার চার্জশিট জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পিছনে জড়িত রয়েছে তাদের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারব। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। রাতের সময় আরও থাকছে। অফডক না থাকায় শাহজালাল বিমানবন্দরে আমদানি রফতানি বাণিজ্য ব্যাহত। অতিরিক্ত সময় ও খরচের ভার উদ্যোক্তার কাঁধে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিজিএমইএর চিঠি। এবার ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নয়াদিল্লির যে বক্তব্য তাও প্রত্যাখ্যান করেছে ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের প্রায় 3000 ঘটনা নথিভুক্ত হওয়ার দাবি করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান ভারতের। শুক্রবার এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। দুদিন পর রোববার নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের বক্তব্য বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ বিরোধী মনোভাব তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। গভর্নমেন্ট অফ বাংলাদেশ ক্যাটেগরিক্যালি রিজেক্টস এনি inaccurate, exaggerated or motivated narratives that misrepresent Bangladesh's long-standing tradition of communal harmony. We note that there are systematic attempts to portray the isolated incidents of criminal acts as systemic persecution of Hindus and maliciously used to propagate anti-Bangladesh sentiments in different parts of India. ভারতের বিভিন্ন স্থানে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া, গণপিটুনিতে হত্যাসহ মুসলমানদের উপর নিপীড়নের ঘটনা ঘটছে। এছাড়া বড়দিনকে কেন্দ্র করে আক্রান্ত হন খ্রিস্টানরাও। এসব ঘটনা তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমরা ঘৃণাজনিত অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসাবে দেখি। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবেন। ভারতকে বিভ্রান্তিকর বক্তব্য এবং অপপ্রচার থেকে বিরত থাকতে আবারও আহ্বান জানান জনকূটনীতি বিভাগের মুখপাত্র। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মাধ্যমিকে সব শ্রেণীর শতভাগ বই পেতে শিক্ষার্থীদের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। তবে বছরের প্রথম দিনেই প্রাথমিক আর ইবতেদায়ীর শিক্ষার্থীরা সব বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এনসিটিভিতে এক অনুষ্ঠানে নিম্নমানের বই নষ্ট করা সহ এই খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন দুই উপদেষ্টা। প্রায় 1.5 যুগ ধরে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে কোটি কোটি নতুন পাঠ্য বই তুলে দিচ্ছে সরকার।
নতুন বছর শুরু হতে বাকি আর মাত্র 3 দিন। তাই রোববার পাঠ্য বইয়ের অনলাইন সংস্করণ ওয়েবসাইটে উন্মুক্ত করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। জানানো হয় এবার প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত 30,52,55,154 কপি বই ছাপাচ্ছে সরকার। এর মধ্যে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষার্থীদের পাশাপাশি ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা 1 জানুয়ারি শতভাগ বই পাবে। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের শিশুরা এই বইগুলো ব্যবহার করতে পারবে। ফলে আমি এই যে বিশাল কর্মযজ্ঞ আমরা করলাম, এটা প্রায় সফলভাবে সমাপ্ত হতে চলেছে। আর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা 70% এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা 60% বই পাবে বছরের প্রথম দিন। তবে কখন মিলবে মাধ্যমিকের শতভাগ বই, এমন প্রশ্নে শিক্ষা উপদেষ্টা বলছেন, শিক্ষা কার্যক্রম আগামী বছর জানুয়ারি মাঝামাঝি থেকে শুরু করে তার আগে অলমোস্ট 100% বই সেগুলো পৌঁছে যাবে। আর গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে নিম্নমানের বেশ কিছু বই নষ্ট করা হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। যেগুলো প্রেসের নাম ছিল সেগুলো সেখানে যাওয়া হয়েছে এবং আমাদের টিমও গিয়ে অনেক প্রেস সেখানে পেয়েছে। আমাদেরকে হিসাব দেওয়া হয়েছে কতখানি এগুলো নষ্ট করা হয়েছে। আর বেশ কিছু মুদ্রণ প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই বই সরবরাহ করেছে বলে জানান উপদেষ্টা। যদি বলেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই মিয়ানমারের জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার দাবি জান্তা প্রধানের। বৈধতা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। এবার বাণিজ্যের সংবাদ। অফডক ভিত্তিক এয়ার কার্গো সেবা চালু না থাকায় ঢাকা বিমানবন্দরে ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম। আর এতে অতিরিক্ত সময় ও খরচ দুটোই বহন করতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। এই অবস্থায় আকাশপথে পণ্য পরিবহনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে অফডক সুবিধার দাবি তুলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। MS আরিফিনের রিপোর্ট। সাধারণত বন্দরের ওপর চাপ কমিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজ করতে বন্দর এলাকার বাইরে যে স্থানে পণ্য লোড আনলোড কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা হয় তা ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা অফডক নামে পরিচিত। চট্টগ্রাম সমুদ্র বন্দরে এই সুবিধা থাকলেও নেই ঢাকা বিমানবন্দরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর এই ব্যবস্থা চালুর দাবি উঠেছে ব্যবসায়ী মহলে। কারণ আকাশপথে ঢাকায় আমদানি করা পণ্য সংশ্লিষ্টরা দ্রুত সরবরাহের উদ্যোগ নিলেও 2 মাসেও স্বাভাবিক হয়নি কার্যক্রম। রাস্তার ভিতরে যে পণ্যগুলো ফালানো হচ্ছে, কার মাল কে নিচ্ছে? বিমান অফিসাররা ফ্লাইট করতে অনেক সময় নিচ্ছে। বাংলাদেশের যে এয়ারপোর্ট কার্গো ফ্যাসিলিটি সেটি এমনিতেই অপ্রতুল। গেল 23 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও দিয়েছে বিজিএমইএ। শিল্প মালিকদের দাবি, বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশের সক্ষমতা সীমিত। এছাড়া প্রতিযোগী দেশগুলোর তুলনায় ঢাকা বিমানবন্দরে পণ্য পরিবহনে খরচও বেশি। এখন আসতে ধরেন 20টা, যখন এটা 40টা হয়ে যাবে তখন প্রতিযোগিতা চলে আসবে, কে কত বেশি সার্ভিস চার্জ কমাইয়া নেবে। একটু কেয়ারফুল হতে হবে, এগুলা অন দ্য ওয়ে যেন এগুলা চুরি না হয়, কারণ এগুলো তো কন্টেইনারে আসবে না। দ্বিপাক্ষিক বাণিজ্যে জটিলতা কমাতে বাংলাদেশেও দুবাই, সিঙ্গাপুর, ভারতের মতো অফডক ভিত্তিক এয়ার কার্গো সেবা দ্রুত চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। পণ্যগুলো যাতে ওঠানো নামানোর ব্যবস্থা করা যায় সেটির একটি উদ্যোগ দ্রুততর সময় নিতে পারেন সরকার। এনবিআর এর তথ্য 2024-25 অর্থ বছরে $6,500 কোটি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। পৌষের দ্বিতীয় সপ্তাহে ঘর থেকে বের হয়ে আচমকা হিম বাতাসের ধাক্কা, কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা। আবহাওয়ার এমন পরিবর্তনে ছন্দ হারিয়েছে নগর জীবনেও। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। অবশ্যই কষ্ট হচ্ছে, মানে শীত তুলনামূলক অনেকটা বেশি। কাপড় নাই, আমরা জ্যাকেট নাই, খুব কষ্ট করে আমরা কাজ করতে থাকি। ম্যাচ থাকি তো অনেক সময় রান্নাবান্না করা লাগে, রান্নাবান্না করে খেয়ে আসা লাগে। শীতের সময় এমন শীত কুয়াশা অনেক
তারপর ঠান্ডা বাতাস আছে অনেক। যাদের ইনকাম একটু ভালো তারা সুন্দর পোশাক টোশাক পরে শীতটা মোকাবিলা করতে পারছে, কিন্তু যারা দরিদ্র মানুষ তাদের অনেক কষ্ট হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা থাকবে আরও 3 থেকে 4 দিন। প্রথম দিকে দিল্লি উত্তরপ্রদেশের দিক ছিল, এটা গ্র্যাজুয়ালি আপনার পূর্ব দিকে ধাবিত হয়ে এটা আপনার 23-24 তারিখ থেকে বাংলাদেশে প্রবেশ করা শুরু করে। এটা আগামী আরও 3-4 দিন এটা কন্টিনিউ করবে। রাজধানীর বাইরেও জেঁকে বসেছে শীত। কয়েকদিন ধরেই কিশোরগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। দিনের বেলাতেও যানবাহন চলে হেডলাইট জ্বালিয়ে। শীতের তীব্রতা বর্তমানে খুবই বেশি, যা সাধারণ মানুষের জন্য খুবই কষ্ট। আমাদের পঞ্চগড়ে বর্তমান তো প্রচুর শীত, এই শীতে তো থাকা যাচ্ছে না। শীত কম্বল আমরা খেটে খাওয়া যে গরিব মানুষ, এগুলা এখনো আমরা কোনো কিছু পাই নাই। আবহাওয়া অধিদপ্তর জানায় মাস জুড়েই থাকতে পারে শীতের তীব্রতা। ঘন কুয়াশা থাকার কারণে সূর্য উঠতে দেরি হওয়া এই শীতের তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে। শীতের দাপটে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগের প্রকোপ। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ 3 ধাপে অনুষ্ঠিত হবে। এবারের ভোট, দ্বিতীয় ধাপের ভোট হবে 11 জানুয়ারি। 25 জানুয়ারি তৃতীয় ধাপের ভোটের পর ফল ঘোষণা করা হবে। তবে সংঘাতের কারণে বহু এলাকায় ভোট গ্রহণ হচ্ছে না, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে বলে দাবি করেছে জান্তা প্রধান। আর নির্বাচনের বৈধতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করতে যাচ্ছে শক্তিশালী রংপুর রাইডার্স। দলের সঙ্গে যোগ দিয়ে শিরোপার স্বপ্ন দেখালেন পাকিস্তানি খাজা নাফে। গেল আসর দারুণ কাটিয়েছিলেন তিনি, তাই এ আসরেও করতে চান সেঞ্চুরি। জয় দিয়ে আসর শুরু করা চট্টগ্রামও মুখিয়ে জয়ের ধারা ধরে রাখতে। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। বিপিএলের কুলিন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স গোছানো ম্যানেজমেন্টে সাফল্য পেয়েছে বহুবার। নতুন আসর নতুন করে শুরু করতে যাচ্ছে রাইডার্স। বিপিএলে এই আসরে প্রথম ম্যাচে প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। 26 ডিসেম্বর বিপিএল শুরু হলেও তারা প্রথম ম্যাচ খেলতে নামছে 29 নভেম্বর, তাই একটু দেরিতেই এসেছে সিলেটে। তবে অনুশীলন ম্যাচ থেকে শুরু করে রাইডার্স প্রস্তুতি সম্পন্ন করে এসেছে ঢাকা থেকেই, তাই একটা অনুশীলন সেশন শেষেই ম্যাচ খেলতে নামবে ফ্র্যাঞ্চাইজিটি। এ আসরে কাটার মাস্টার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রংপুর। আইএল টি20 খেলে প্রথম ম্যাচের আগেই ফিরেছেন রংপুর শিবিরে। কোচ মাহবুব আলী জাকির হঠাৎ প্রয়াণ আহত করেছে বাঁহাতি পেসারকে। প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। আগের আসরে রংপুরে খেলা হয়নি, এবার সুযোগ হয়েছে। আমরা অবশ্যই চাইব জয় দিয়ে আসর শুরু করতে। অন্যদিকে টুর্নামেন্ট শুরুর আগেও যে দলটাকে নিয়েছিল নানা শঙ্কা, দলের দায়িত্ব বিসিবি নেয়ার পর সেই দলটাই প্রথম ম্যাচে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আমরা এবারের আসরটা দারুণ শুরু করেছি। আরও কিছু বিদেশি ক্রিকেটার আসবে। আমরা জয়ের জন্য সর্বোচ্চটা দিয়ে খেলব। রংপুরের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে, তবে অসম্ভব নয়। যদিও এদিন অনুশীলনের সময় মাথায় হালকা চোট পেয়েছিলেন চট্টগ্রাম পেসার শরীফুল ইসলাম, তবে তা ঘোরতর নয়, তাই ম্যাচ খেলতে সমস্যা হওয়ার কথা নয় এই পেসারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা 17 আসনেও নির্বাচন করবেন তারেক রহমান। মনোনয়নপত্র সংগ্রহ। দেশকে অস্থির করে ভোট বানচালে অপচেষ্টা দেখছেন মির্জা ফখরুল। সতর্ক থাকার আহ্বান। এনসিপি ও এলডিপিকে নিয়ে 10 দলীয় জোট জামায়াতের আধিপত্যবাদী শক্তি থেকে বাঁচতেই সিদ্ধান্ত জানালেন নাহিদ। যোগ না দেওয়ার ঘোষণা সাবেক উপদেষ্টা মাহফুজের। এবং নির্বাচন করতে চাইলে আগে হাদি হত্যার বিচার দাবি ইনকিলাব মঞ্চের। শাহবাগ সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ। এ সরকারের আমলেই ন্যায় বিচারের প্রতিশ্রুতি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।